শুভ সন্ধ্যা বন্ধুগণ। ফেসবুক মেটা লাইভের মাধ্যমে গৌতম কমল গান্ধারের উপস্থিতি। আজ লাইভ করার মূল উদ্দেশ্য একটু আমরা রসিকতা করে নেব। সর্বপ্রথম রসিক দাদা ঠাকুরকে তাকে স্মরণ করছি, তার পাদপদ্মে প্রণাম জানিয়ে রসিক দাদা ঠাকুরের কিছু অংশ তুলে ধরব। তারপর রসিক রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে তাকে প্রণাম জানিয়ে তার রসিকতার কিছু মূল্যবান তথ্য অংশগুলো বন্ধুদের মাঝে এই মেটা লাইভের মাধ্যমে শেয়ার করতে পেরে আমি গর্বিত ও আপ্লুত বোধ করব। তো রসিক দাদা ঠাকুরের মূল্যবান তথ্য ও অংশগুলো তুলে ধরছি। ভদ্রলোকের এক কথা। জন্মের বছর নিয়ে দাদা ঠাকুরের খুব গর্ব ছিল। সে বছরটা ডাইনে বাঁয়ে দুদিক থেকে পড়া যায়। তার জন্ম 1881 খ্রিস্টাব্দ। তাঁর মৃত্যুর তারিখের মধ্যেও চটক আছে। জন্ম 1288 সালের 13ই বৈশাখ, মৃত্যু 1375 সালের 13ই বৈশাখ। 87 বছর জীবিত ছিলেন। জন্মের তারিখ নিয়ে নিজেই রসের অবতারণা করেছেন। বলেছেন, ভদ্রলোকের এক কথা। দাদা ঠাকুরের কথার ভেলকিবাজি রসরহস্যের আর এক উদাহরণ। ডান দিক থেকে বাদিক থেকে যেদিক থেকে পড়া যাক একই বাক্য পাওয়া যাবে, এই ধরনের কিছু কথা তাঁরই আবিষ্কার। প্রথম, থাক রবি কবির কথা। দ্বিতীয়, কীর্তন মঞ্চ পরে পঞ্চম নর্তকী। তৃতীয়, বিরহের আধা নয়ন ধারা হেরবি। চতুর্থ, চার শের চা। পঞ্চম, রমাতো মামা তোমার। ষষ্ঠ, ক্ষীর রস রস রক্ষী। আর সপ্তম, বেনে তেল সলতে নেবে। হাসির থেরাপি দাদা ঠাকুরের। একবার কুচবিহারের মহারাজের কাছ থেকে দাদা ঠাকুরের নিমন্ত্রণ আসে। বহু মূল্য মণিরত্ন চুরি যাওয়ার সেই সময়ে তিনি বিষণ্ণ থাকতেন। তা দূর করার জন্যে এই হাসির থেরাপির ব্যবস্থা। কুচবিহারে গিয়ে দাদা ঠাকুর প্রথমে উঠলেন মহারাজের গেস্ট হাউসে। বিশেষ আমন্ত্রিত অতিথিরাই সেখানে ওঠেন। সেখানে তাঁর যদি কোনো অসুবিধা হয় তাই তাকে এক হিন্দু জজ সাহেবের বাড়ি নিয়ে যাওয়া হয়। কিন্তু দেখা গেল জজ সাহেবের বাড়িতে বাবুর্চিরা রান্না করে। অগত্যা আহারাদির ব্যবস্থা হলো মহারাজের ঠাকুর বাড়িতে। 3 জায়গায় ঘোরাঘুরি করায় দেরি হয়ে যায়। মহারাজ বিলম্বের কারণ জিজ্ঞাসা করায় দাদা ঠাকুর সেই গেস্ট হাউস, জজ সাহেবের বাড়ি ও ঠাকুর বাড়ির যাবার কথা জানিয়ে বললেন, দেরি হলো কারণ ফিল্টার হয়ে এলাম যে। দাদা ঠাকুরের প্রথম ব্যাখ্যা শুনেই মহারাজের মুখে হাসির রেখা দেখা যায়। লক্ষ্মীনারায়ণের ডুয়েট নাচ। নানান অনুষ্ঠানে দাদা ঠাকুর মহারাজ এবং তাঁর সভাসদদের হাস্যরসে উদ্বুদ্ধ করেছেন। কুচবিহারের মহারাজের অনুরোধ সত্ত্বেও দাদা ঠাকুর জানালেন তাঁর নিজের রাজধানী ছেড়ে বেশি দিন বাইরে থাকবার উপায় নেই। ব্যাখ্যা করলেন, আপনার রাজধানীতে যেমন অজস্র পুরনো মুদ্রা
বহু দিনের বাসি খাবারাদি মজুদ থাকে, আমার রাজধানীতে তা রাখবার নিয়ম নেই। সেখানে বসি জিনিসের প্রবেশ নিষেধ। বহুকালের প্রথা, বংশ পরম্পরায় চলে আসছে। তাছাড়া আপনার এখানে রোজ যেমন দেবদেবীর পূজা হয়, আমার রাজধানীতে অন্য রকমের ব্যবস্থা। সেখানে স্বয়ং লক্ষ্মীনারায়ণ এসে নাচেন। তাদের নাচ স্বচক্ষে না দেখা পর্যন্ত নিশ্চিন্ত হতে পারি না। অগ্নিদেবের বাজনার তালে সেই লক্ষ্মীনারায়ণের একসঙ্গে যখন ডুয়েট নাচেন, তখন আমার মনস্কামনা সিদ্ধ হয়। সে এক অপূর্ব নাচ। সবার মুখে প্রশ্ন, সে কি রকমের নাচ? দাদা ঠাকুর অল্প হেসে বললেন, আপনাদের বাড়িতেও সে নাচ হয়, কিন্তু আপনাদের তা লক্ষ্য করার মতো সময় ও ধৈর্য নেই। তারপর সেই খোলসা করেই বললেন, মহারাজ, আমার লক্ষ্মী হচ্ছেন চাল আর নারায়ণ জল। উনুনে অগ্নিদেবের বাজনার তালে তালে তাদের সিদ্ধ করা হয়। সেই নাচে আমাদের মনস্কামনা সিদ্ধ হয়। অর্থাৎ দাদা ঠাকুরের রাজধানীর নিয়ম দিন এনে দিন খাওয়া। মহারাজ দাদা ঠাকুরের সে পরিচয় পেয়ে আর আটকালেন না। কিছুদিন বাদে দাদা ঠাকুরের নামে একটা বিরাট পার্সেল এসে হাজির। কুচবিহারের মহারাজা দাদা ঠাকুরের প্রেসের জন্য 1 মণেরও বেশি টাইপ উপহার দিয়েছেন। সেই সঙ্গে একখানা চিঠি। অনুগ্রহ করে মহারাজের এই দান গ্রহণ করে আমাদের কৃতার্থ করুন। বলা বাহুল্য, দাদা ঠাকুর তাদের কৃতার্থ করেছিলেন। হাটে হাড়ি ভাঙা। কলকাতায় আইনবিদদের এক অনুষ্ঠানে উকিল ব্যারিস্টারদের বিরুদ্ধে ব্যঙ্গাভিনয়ে দেখিয়ে দর্শকদের আনন্দ দেন। যারা আয়োজন করেছিলেন তারা কি মন খুলে আনন্দে গা ভাসাতে পেরেছেন? দাদা ঠাকুরের গানের সেই প্রথম ছত্র ছিল, টাউন জুড়ে গাউন পরে জাহান্নামের পান্ডা, ধরে থাকি অধঃপাতের ডাউন ট্রেনের ঝান্ডা, যাত্রীর আশায় বসে থাকি, পেলে আদর করে ডাকি, পরে দেখাই রক্ত আঁখি, শেষে লাগাই ডান্ডা। আইন বিশারদদের কাণ্ড কারখানা দেখা যাক। ভাইয়ে ভাইয়ে মারামারি, তাদের বাড়ি ডেকে এনে দুজনেরই দফা রফা করেন সেই মাথায় মেরে ডান্ডা, আর সাহস দিয়ে গাছে তুলে খাওয়ান ঘোড়ার আন্ডা। শেষে বলেছেন, উকিলদের চালাকি আর ধোপে টিকছে না, ভবিষ্যতে তাদের সেই ভেরান্ডা ভাজতে হবে। এ কিন্তু অবাস্তব আশাবাদীর কথা। উকিলদের আমন্ত্রণে এসে খোলা হাটে তাদের হাঁড়ি ভেঙে দেওয়া কি সঙ্গত? তিনি ন্যায়ের ধ্বজা উড়িয়েছেন, কে আমন্ত্রণ জানিয়েছে তাতে কি যায় আসে? চারুচন্দ্র ঘোষ তখন সেই হাইকোর্টের জজ। তিনি বহরমপুরের আদালত পরিদর্শনে আসেন। সেই উপলক্ষে তাকে অভিনন্দন জানানো হয়। ভাষণ দিচ্ছেন ঠোঁট কাটা বক্তা দাদা ঠাকুর। তিনি বলেন, যমরাজা মৃতের পাপের বিচার করেন, তাই তিনি মরণ দেবতা, আর যিনি জীবিতদের পাপের বিচার করেন তিনি পার্থিব দেবতা। তাকে বলা হয়েছে সেই সব ধর্মাধিকরণদের সম্বন্ধে কিছু বলতে। মুখ ফসকে যদি দু একটা কুকথা বেরিয়ে পড়ে, পার্থিব দেবতা তাতে যেন রুষ্ট না হন। নাদুস নুদুস গণেশ ঠাকুর দাদা ঠাকুরের পছন্দ নয়। যাই হোক, তিনি বলেন, গণেশের ধ্যানে বলে থাকি স্থূলতনু গজেন্দ্র বদনং। এ পরিচয়ে কানে মধুবর্ষণ করার মতো কথা নয়, কিন্তু দেবতা তাতে রুষ্ট হন না, পূজা গ্রহণ করেন। আশা রাখেন পার্থিব দেবতারাও গণদেবতার মতো তাঁর পূজা গ্রহণ করবেন। একে কি বলা যায় ধ্রুপদী রসিকতার গৌরচন্দ্রিকা? তারপর মনের ঝাল মিটিয়েছেন। গানের মাধ্যমে তাদের কিনা বলতে বাকি রেখেছেন,
সেই নিমক ভোগী নিমক হারাম জজের চোখে ধুলো দিয়ে কোর্টের কর্মচারীরা দু হাতে টাকা লুটেপুটে খাচ্ছে, তারা চুরি করে আবার চোখ রাঙায়। আর উকিলবাবু তো ঘুষের দালাল, হেড কেরানি থেকে পিয়ন আদালতে নির্বিবাদে চৌর্যবৃত্তি চালাচ্ছে। জজ, ম্যাজিস্ট্রেট সবাই একথা জানেন, কিন্তু কেউ প্রতিকার করেন না। চোর ডাকাতকে দ্বীপান্তরে পাঠাচ্ছে, অথচ ওরা চোখের সামনে বহাল তবিয়তে আছে। এই বাবুবেশি মামলার খাতে কত চুরি করছে, সবাই ঘুষ নিচ্ছে, অথচ ঘুষখোর বললেই মানহানির মামলায় ফাঁসিয়ে দেবে। কায়দা কলে ফেলে এই মামলাবাজ চুষে নেবে। কথায় বলে জুতো মেরে গরুদান। অবশ্য এই প্রবাদ বাক্যের অর্থটা আমার কাছে পরিষ্কার নয়। যাই হোক, শেষ ছত্রে দাদা ঠাকুর মাপ চেয়েছেন। আমলা ভায়া করো ক্ষমা, এ অপ্রিয় বলার পাপে, আমার কথায় কি আসে যায়, চালাও পেশা চুটকি সাফে। এখন মরিব সখী ধর্ম সম্বন্ধে আমাদের কিছু স্পর্শকাতরতা আছে। এমনকি নানা কারণে বিগত দিনের উদারতায়ও সম্প্রতি ভাটা পড়েছে। অবশ্য অনেক আগেই বঙ্কিমচন্দ্র মায়ের স্তোত্রের প্যারোডি করে রসসৃষ্টি করেছেন। বিষবৃক্ষ উপন্যাসে সেই হিন্দুর বিখ্যাত ধর্মগ্রন্থ শ্রী শ্রী চণ্ডীর স্তবের প্যারোডি লিখে গেছেন। দেবেন্দ্র এইভাবে দাসী হীরার বর্ণনা দিয়েছেন। या देवी दत्तगृहेषु हीरारूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी पुकुरघाटेषु चुपरी हस्तेन संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी घरदारेषु झाटा हस्तेन संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। या देवी मम गृहेषु पितृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। রানু মুখার্জির বয়সে তখন অল্প। রবীন্দ্রনাথকে চিঠি লিখেছিলেন, সামনে পরীক্ষা তাই ভয়। কবি উত্তরে লেখেন, পরীক্ষা যে ভয়ের তা তিনি সম্যক অবগত, তাই তো একটা পরীক্ষাও পাশ করতে পারেননি। তারপর লিখেছিলেন, যা দেবী পরীক্ষা হলেন পুস্তক হস্তেন সংস্থিতা, নমস্তস্यै 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 নমো নমঃ। বিরহ বিধুরা মৃত্যু পথযাত্রীর সেই শ্রীরাধার প্রার্থনা, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, গানের প্যারোডি লিখে দাদা ঠাকুর তরলতা পরিবেশন করেছেন। বাংলা ইংরেজি মিশিয়ে সেটাকে আরো রসসমৃদ্ধ করেছেন। এর বিরুদ্ধে চোখ পাকালে তার যুক্তি হয়তো অস্বীকার করা যায় না। নলিনীকান্ত সরকার তার দাদা ঠাকুর বইতে রসিক কবি রূপচাঁদ পরীক্ষা লেখা প্যারোডির উল্লেখ করেছেন। তিনি আরো এক ধাপ ওপরে উঠে স্থূল রসিকতায় গা ভাসিয়েছেন। শ্রীরাধা মধুরায় এসে শ্রীকৃষ্ণকে পরশ বচনে সংবর্ধিত করেছেন। আমারে ফ্রড করে কালিয়া ড্যাম তুই কোথায় গেলি, আই এম ফর ইউ ভেরি সরি, গোল্ডেন বডি হলো কালী, ও মাই ডিয়ার ডিয়ারেস্ট মথুরায় তুই গেলি কৃষ্ণ, ও মাই ডিয়ার হাউ টু রেস্ট হিয়ার ডিনার বনমালী, পুয়ার ক্রিচার মিল্ক গেরল তাদের ব্রেস্টে মারলি শেল, ননসেন্স তোর তাই আক্কেল ব্রিচ অফ কন্ট্রাক্ট করলি। এ যুগেও গানটা জনসাধারণ ভালো চোখে নিত কিনা সন্দেহ। হাসি আর সৌজন্যবোধের মধ্যে ভারসাম্যটা ভুল দিকে ঢলে পড়েছে।
এবার দাদা ঠাকুরের ব্যঙ্গরঙ্গে আসা যাক। শ্রীরাধা সখীকে বলছেন, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব। দাদা ঠাকুর আখর জুড়েছেন, কারে রিলাই করি, এমন রিলায়েবল বলো কে আছে, কারে রিলাই করি। পদাবলিতে আছে, তোমরা যতেক সখী থেকো মধু সঙ্গে, মরণ কালে কৃষ্ণ নাম লিখো মধু অঙ্গে। দাদা ঠাকুরেরও সেই রাধাও মোটামুটি সেই কথাই বলেছেন, কেবল ভাষাটা যাবনি। অ্যাটেন্ড করো যত সখী আমার ডেথ বেডে, KRISHNA লিখিও ফোর হেডে। সেই সঙ্গে আখর দিয়েছেন, নেভার ফরগেট ইট, স্পেলিং মিস্টেক করো না, নেভার ফরগেট ইট। না পড়াও রাধা অঙ্গ, না ভাষাও জলে, মরিলে তুলিয়া রেখো তমালের ডালে। দাদা ঠাকুর মূল পদাবলীর এই দুটি চরণ রেখে আখর দিয়েছেন, স্পষ্ট করে বলেছেন, যেন প্রিজার্ভ করো, তমাল ডাল এক, রিজার্ভ করে প্রিজার্ভ করো। তারপর সেটাকে আরো রস সমৃদ্ধ করেছেন, দেখিও সে গাছে যেন কেহ নাই ওঠে, রেকর্ড নাহি করে পুলিশ ইনকোয়েস্ট রিপোর্টে, স্বর্গে যেতে চাই না আমি কালারেতে আগি, আমায় মর্গে যেন না নিয়ে যায় পোস্টমর্টেম লাগি। আখর, ফলে যে যাবে ননদীর অভিশাপ তবে, ফলে যে যাবে সে সদাই বলতো, মর্গে যাবে অভিশাপ তবে, ফল যে যাবে। মর্গে আর মর্গে এই শব্দ নিয়ে দাদা ঠাকুরের সেই লেখা। আর খেলা খেলে উনি বললেন কি, তারপর পুলিশি হাঙ্গামা এড়িয়ে যাবার কলা কৌশল, পুলিশ যদি শুধায় দেহ গাছে কেন রয়, বলিবি এ তোমার জুরিসডিকশন নয়। আখর, তমাল বমাল নয়, আমরা চোরা মাল দিইনি সামাল, তমাল তরু বমাল নহে, তোমরা ছুঁয়ো না, এর পাশ দিয়ে ট্রেস পাস হবে, ছুঁয়ো না। এই দেহ প্রিজার্ভ করার মোটিভ কিছু আছে, এ পজিটিভলি পাবে প্রাণ কালার সিঙ্গল টাচে। আখর, আমরা তাই তো তমাল গাছে রেখেছি, এ গাছ কালো বলে তমাল গাছে রেখেছি, কালার কালার সিমিলার বলে তমাল গাছে রেখেছি, শ্যাম কালারের সেম কালার এই গাছে রেখেছি। ইঙ্গ বঙ্গ পরিবেশ নয়, কৃষ্ণ ভক্তরা যদি চটে যান তাই ক্ষমা প্রার্থনার পালা। মডার্ন বিদ্যাপতির নিদারুণ ভাষা, অর্থোডক্স কৃষ্ণ ভক্তের পুরাইতে আশা, কৃষ্ণ ভক্তি দেখিয়ে যারা অর্থ চায় তারা কি অর্থোডক্স? পাঠকের পক্ষে হয়তো গুরুভার হয়ে যাচ্ছে, কিছু বাদ দিয়ে দাদা ঠাকুরের ক্ষমা প্রার্থনায় চলে আসি। কৃষ্ণ ভক্তের রোষ কি তাতে প্রশমিত হবে? কিন্তু যে সর্ষে দিয়ে ভূত তাড়ানো হবে, তার মধ্যেই যে ভূত, সেটা অবশ্যই ইচ্ছাকৃত। এক্সকিউজ মি কাইন্ডলি জেনুইন ভক্তবৃন্দ, টেক নো অফেন্স মিসেস রাধা, মিস্টার শ্রীগোবিন্দ। আখর, অপরাধ করেছি কীর্তনে বিকৃত করে অপরাধ করেছি, আর করব না হে, পেট ভরে যদি খেতে দাও আর করব না হে, পায়ে রেখো দু পায়ে রেখো এই উপায়বিহীন কালপ্রিটে, দুপায়ে রেখো কালপীড়নে পীড়িত এই কালপ্রিটে, দুপায়ে রেখো সদুপায়, দুপাই পাই যেন দুপায়ে রেখো। এবার কি সুবুদ্ধির পীড়ন, কীর্তনে বিকৃতকারী
আমারে বলিয়া যেন দফা রফা করো প্রভু, চরণে চলিয়া। প্রভু পাদের ক্ষমা পাওয়া সহজ, কিন্তু চেলারা কি শান্ত হবে, কি শান্ত হবে। রসিক দাদা ঠাকুরকে স্মরণ করে তার রসিকতার কিছু অংশ তুলে ধরলাম। এবার আসি রসিক রবীন্দ্রনাথের কিছু মূল্যবান তথ্য। রসিক রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবি সংবর্ধনা, নোবেল পুরস্কার পাওয়ার আগের একটা ছবি আঁকা হয়েছিল। সেই ছবিটা ছিল, রবীন্দ্রনাথ দেশের মানুষের কাছে তখনও স্বীকৃতি পাননি। একদল ভক্ত ছিল ঠিক, আবার ভক্তদের সংখ্যা নিতান্ত কম নয়, হয়তো বা তাদেরই সংখ্যাধিক্য। বিজ্ঞজনেরাও গম্ভীরভাবে আলোচনা করতেন রবীন্দ্রনাথ হেমচন্দ্র নবীনচন্দ্রের চেয়ে ছোট না বড়। কেউ বা বলতেন রবীন্দ্রনাথের চুটকি কবিতা কালের স্রোতে ভেসে যাবে, মহাকাব্যের সাগরে এ তো সেই উপলখণ্ড। কবির এক ভক্ত কালীপ্রসন্ন কাব্য বিশারদ, রবীন্দ্রনাথের প্রতি তিনি অতি প্রসন্ন। কবি ছোটদের জন্য অনেক রঙ্গরসে ভরা কবিতা লিখতেন। এই ধরনের কবিতা ও কোরীয় কোমল বইতে ছাপা হয়। ভাইজি ইন্দিরা দেবীকে লেখা একটা কবিতা এইরকম ছিল, তোদের ফেলে সারাটা দিন আছি এখন একরকম, খোপে বসে পায়রা যেমন করছি কেবল বকবকুম বকবকুম। আজকে নাকি মেঘ করেছে, ঠেকছে কেমন ফাঁকা ফাঁকা, তাই খানিকটা ফসফসিয়ে বিদায় হলো রবি কাকা। কালীপ্রসন্ন এই কবিতার প্যারোডি করে রবীন্দ্রনাথকে সংবর্ধনা জানালেন। থাক 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 পায়রা কবি, খোপের ভিতর থাক ঢাকা, তোর বকবকানি ফসফসানি তাও কবিত্বের ভাব মাখা, তাও ছাপালি গ্রন্থ হলো নগদ মূল্য 1 টাকা। প্রথম প্রকাশিত সেই গীতাঞ্জলির দাম ছিল 1 টাকা। কবি শিলাইদহে নৌকোয় বাসা বেঁধেছেন, সেখান থেকে জমিদারি দেখেন এবং পুরো দমে সাহিত্য চর্চা করেন। সে সময় বন্ধুবর প্রিয়নাথ সেনকে লিখেছিলেন, জলে বাসা বেঁধেছিলেম ডাঙায় বড় কিচিমিচি, সবাই গলা জাহির করে চেঁচায় কেবল মিছিমিছি। জানো তো ভাই, আমি হচ্ছি জলচরের জাত, আপন মনে সাঁতরে বেড়াই, ভাসি দিন রাত। কালীপ্রসন্ন কাব্যতীর্থ কাব্য বিশারদ কোনো সুযোগ হাতছাড়া হতে দেবেন না। কোমর বেঁধে একরে বসেছিলেন, এবার হাতের আস্তিন গোটালেন আর বেধড়ক ঘুষি চালাবেন। তার নমুনা এই ধরনের ছিল, মাছ সেজেছ বেশ করেছ জলচরের জাত, আর ভেসো না হবে কুপোকাত, সেই স্বাদ যাচ্ছে কবির আহা মরে যাই, পায়রা ছিলে মাছ হয়েছ মারছ উড়ো ঘাই, কবি তুমি মানুষ বটে হলে পায়রা মাছ, গেলে স্থলে শূন্যে জলে বাকি কেন গাছ। কাব্য বিশারদ তাঁর সেই মিঠে কড়া বইতে ছদ্মনামে এসব লিখতেন। তার ভূমিকা ছিল রবি রাহু, ভাবখানা রবিকে তিনি রাহু রূপে গ্রাস করবেন। আর সেই রবীন্দ্র দলন নাটকের নটসূর্য দ্বিজেন্দ্রলাল রায় তাঁর লেখা সেই কবি গানটা এই ধরনের ছিল, আমি একটা উচ্চ কবি এমনই ধারা উচ্চ, শেলি ভিক্টর হিউগো মাইকেল আমার কাছে তুচ্ছ, আমি নিশ্চয়ই কোন রূপে স্বর্গ থেকে ঢসকে পড়েছি এই বঙ্গভূমি বিধাতার হাত ফসকে। আর এক ছত্রে আছে, আমার কাব্যের উপর আছে আমার অসীম শক্তি, আমি তো লিখছি না সেসব, লিখছেন শিবশক্তি। তাই তো আমি লিখে যাচ্ছি কাব্য বস্তা বস্তা, পাবে গুরুদাসের নিকট ওজন দরে সস্তা। গুরুদাস চট্টোপাধ্যায় ছিলেন সে সময়কার প্রকাশক। এটা অবশ্য পরের ঘটনা। সজনীকান্ত দাস ফুল ফোটানোর জন্যেই বিখ্যাত ছিলেন। তার সেই শনিবারের চিঠিকে অনায়াসে শনি ঠাকুরের লাঠিও বলা যেতে পারত। তার সেই হেয়ালি কবিতা সেই এই ধরনের ছিল,
স্বদেশ তোমায় চিনলে নাকো, এইটে হলো হেয়ালি। ভাবছ বুঝি বিদেশ করে তোমার যশের দেওয়ালি। সে ভুলো শিব ভাঙবে তোমার শেক্সপিয়ার ও গেটে হোমার। রবেই বেঁচে বলবে তখন এরাও কুকুর শেয়ালি। স্বদেশ মরি কাঁদবে তখন থাকবে না আর খেয়ালি। চুনোপুটিদের কবি উপেক্ষা করতে পারতেন, কিন্তু যখন দ্বিজেন্দ্রলাল রায়ের কাছ থেকে চোখা চোখা বাক্যবান হাজির হলো, তিনি হাসতে পারেননি। রবীন্দ্রনাথ তখন ইংল্যান্ডে। দ্বিজেন্দ্রলাল আনন্দ বিদায় নাটকে রবীন্দ্রনাথকে মধুর সম্ভাষণ আপ্যায়িত করেন। কলকাতার কোনো সাধারণ রঙ্গালয়ে এই প্রহসনের অভিনয়ের ব্যবস্থা হয় এবং নিজের কীর্তির দৃশ্যরূপ উপভোগ করার জন্য দ্বিজেন্দ্রলাল স্বয়ং সেই রজনীতে রঙ্গালয়ে উপস্থিত ছিলেন। রবীন্দ্র ভক্তের প্রবল প্রতিবাদে এবং প্রচণ্ড হট্টগোলে সেদিন অভিনয় পণ্ড হয়ে যায়। কর্তৃপক্ষ দ্বিজেন্দ্রলালের নিরাপত্তার জন্য পিছনের সিঁড়ি দিয়ে সন্তর্পণে নামিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। আনন্দ বিদায়ের এক ছত্র দেখা যাক এই ধরনের ছিল: একাধারে কবি অধিকারী ঋষি কিবা ত্যাগ কিবা দান, পরিষদ জল ছিটায় দিলেই কবিবর স্বর্গে উঠে যান। তারপর রবীন্দ্র ভক্তের সংলাপ। দ্বিতীয় ভক্ত তিনি বলছেন, এই একবার বিলেত ঘুরে এলেই ইনি পিডি হয়ে আসবেন। তৃতীয় ভক্ত জিজ্ঞাসা করছেন, পিডি কি? দ্বিতীয় ভক্ত উত্তর দিচ্ছেন, ডক্টর অফ পোয়েট্রি। তৃতীয় ভক্ত পুনরায় জিজ্ঞাসা করছেন, ইংরেজরা কি বাংলা বোঝে যে এর কবিতা বুঝবে? চতুর্থ ভক্ত উত্তর দিচ্ছেন, এই কবিতা বোঝার তো দরকার নেই, এ শুধু গন্ধ, গন্ধটা ইংরেজিতে অনুবাদ করে নিলেই হলো। দ্বিতীয় ভক্ত পুনরায় বলছেন, তারপর রয়টার দিয়ে সেই খবরটা এখানে পাঠালেই আর অ্যান্ড্রুর একটা সার্টিফিকেট জোগাড় করলেই পিএল। তৃতীয় ভক্ত পুনরায় জিজ্ঞাসা করছেন, পিএল কি? দ্বিতীয় ভক্ত তার উত্তরে বলছেন, পোয়েট লরেট। এই পর্যায়ে রসিক রবীন্দ্রনাথকে গুরুগম্ভীর হতে দেখা যায়। নোবেল পুরস্কার পাওয়ার পর কলকাতা থেকে উপরতলার মানুষ স্পেশাল ট্রেনে চেপে শান্তিনিকেতনে হাজির হলেন। তারা রবীন্দ্রনাথকে সংবর্ধনা জানাবেন। কবির মন অভিমানে আগুন হয়েছিল, তাই সে অভিনন্দনের যে উত্তর দিয়েছিলেন তাতে তার স্বাভাবিক বিনয়ের চেয়ে ঝাঁজ ছিল অনেক বেশি। সে কাহিনী বলার আগে অন্য দুটো কথা পারি। আশুতোষ মুখোপাধ্যায় একবার রবীন্দ্রনাথের কাছে গিয়ে পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করেন, তিনি কবির নামে নানা কথা লেখেন, তা নিশ্চয়ই শ্রদ্ধা নিবেদন নয়। এখন আশুতোষ বাবুর বিরুদ্ধেও লিখছেন, এর কি একটা বিহিত করা যায় না? কবি উত্তরে বলছেন, পাঁচকড়ির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা, বাংলার শার্দুল গর্জন করলেন, না হলে ওর মুখ বন্ধ করা যায় কি করে? কবি হেসে বললেন, দেখো, জন্মের সময় নিজের বাবা যার মূল্য ধারণ করেছিলেন মাত্র 5টা কড়ি, তার বিরুদ্ধে কি মামলা আনবে? রবীন্দ্রনাথ কোনো বাদানুবাদে জড়িত হননি, তবে তাঁর ভক্তরা মাঝে মাঝে প্রতিপক্ষকে ধরাশায়ী করেছে। কবির চৈতালি কাব্যগ্রন্থ প্রকাশিত হলে হেমচন্দ্র ঘোষ দাসী পত্রিকাতে একটা অশালীন তিক্ত সমালোচনা করেন। তার উত্তর লিখেছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। সে কবিতা ছাপা হয় সে যুগের বিখ্যাত মাসিক প্রদীপ পত্রিকায়, সেই আষাঢ় 1306। একটি কুক্কুরের প্রতি, চিরদিন পৃথিবীতে আছিল প্রবাদ, কুক্কুর চিৎকার করে চন্দ্রোদয় দেখি, আজি এ কলির শেষে অপরূপ একই কুক্কুরের মতিভ্রম বিষম প্রবাদে। চিরদিন চন্দ্রপানে চাহিয়া চাহিয়া এতদিনে কুক্কুর কি হইল পাগল, ভাসিছে নবীন রবি নভ উজলিয়া, তাহে কেন কুক্কুরের পরাণ বিকল।
নারিয়া লাঙ্গুল খানি ঊর্ধ্বপানে চাহি, ঘেউ 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 ভেউ মরে ফুকারিয়া, তবু তো রবির আলো ম্লান হলো নাই, নাহি হলো অন্ধকার জগতের হিয়া। হে কুক্কুর, ঘোষ কেন আক্রোশ নিষ্ফল, অতি ঊর্ধ্বে পৌঁছে কি কণ্ঠ ক্ষীণ বল। রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের পরিবেশের একটা তুলনামূলক ছবি আঁকা হয়েছিল। রবীন্দ্রনাথ তার নিজের বিরুদ্ধে লেখা রঙ্গরস উপেক্ষা করতে পারতেন, কিন্তু নজরুলের তো রক্ত গরম, সে তো সৈনিক কবি, ইটের ঘা খেলে পাটকেল ছুড়বে এটাই স্বাভাবিক। এমনকি কলমের খোঁচা খেয়ে লগুর নিয়ে তেরে যাবার আশ্বাস দিয়েছেন। এক এক সময় তরজার লড়াই বেশ জমে উঠত। ওরে ভাই গাজিরে বিদ্রোহী কবিতা ছাপা হতেই নজরুল তরতরিয়ে উঠে গেলেন সাহিত্যের ওপর তলায়। অন্য কবিরা শিং উঁচিয়ে তেরে এলো, রামাশ্যামাকে নিয়ে লোকের মাথা ব্যথা নেই যত আক্রোশ প্রতিভার ওপর গোলাম মুস্তাফা একখানা ইঁট ছুড়লেন। বিদ্রোহী কবিতার প্যারোডি করে লিখলেন, ওগবীর সংযত করো সংহত করো উন্নত তব শির। বিদ্রোহী শুনে হাসি পায় বাঁধন কারার কাঁদন কাঁদিয়া, বিদ্রোহী হতে সাধ যায়। সে কি সাজে রে পাগল সাজে তোর, আপনার পায়ে দাঁড়াবার মতো কতটুকু তোর আছে জোর। নজরুল বোরের চালে কিস্তি মাত করলেন। দুটো লাইনই যথেষ্ট ছিল, গোলাম মুস্তাফা দিলাম ইস্তফা। মোহিতলাল মজুমদার জাঁদরেল কবি, ডাকসাইটে পণ্ডিত। নজরুলের সঙ্গে তার পরম দোস্তি, কিন্তু সে হনিমুন বেশি দিন টেকেনি। গভীর হৃদ্যতা পাকাপাকি শত্রুতায় দাঁড়ালো। মোহিতলালের অভিযোগ ভাবের ঘরে চুরি। তার আমি প্রবন্ধের সেই মাল মশলা নিয়ে নজরুল বিদ্রোহী কবিতা লিখেছেন। এদিকে শনিবারের চিঠি বিদ্রোহী কবিতাকে ব্যঙ্গ করে লিখল, আমি ব্যাং লম্বা আমার ঠ্যাং, ভৈরব রবসে বরসা আসিলে ডাকি গ্যাঙর গ্যাং, আমি ব্যাং মস্ত আমার ঠ্যাং। আসলে কবিতাটা সজনীকান্ত দাশের, কিন্তু সেই নজরুলের ধারণা হয় এর পিছনে নিশ্চয়ই মোহিতলালের কারসাজি। নজরুল বংশদণ্ড নিয়ে তারা করলেন কবিতার বংশদণ্ড। ওই শোনো আজ ঘরে ঘরে কত উঠিতেছে হাহাকার, ভূধর প্রমাণ উদরে তোমার এবার পরিবে মার, তোমার আটের বাঁশরির সুরে মুগ্ধ হবে না এরা, প্রয়োজন বাঁশে তোমার আটের আটশালা হবে ন্যাড়া। শনিবারের চিঠি নজরুলের নামকরণ করল গাজী আব্বাস বিটকেল, তার শোকে কুম্ভীরাশ্রু বিসর্জন করা হলো। ওরে ভাই গাজিরে কোথা তুই আজিরে, কোথা তোর রসময়ী জ্বালাময়ী কবিতা, কোথা গিয়ে নিরিবিলি ঝোপে ঝাড়ে ডুব দিলি, তুই যে রে কাব্যের গগনের সবিতা, আয় ভাই আয় গাজি, দুই পাটি দাঁত মাঝি রেখেছি ছিলিম সাজি, আয় তুই আয় ভাই স্বরাজের শেলিরে। শনিবারের চিঠির হাতে রবীন্দ্রনাথও বেকসুর খালাসের সার্টিফিকেট পাননি। তাঁর গানকে ব্যঙ্গ করে লিখল, ভেড়ার গোয়ালে আগুন লেগেছে বহিছে দারুণ হাওয়া, শুনি নাই কভু শুনি নাই হায় এমন বিকট গাওয়া। এই শান্তিনিকেতনে অনুষ্ঠিত নোবেল পুরস্কারের সংবর্ধনা সভায় ফেরা হয়েছিল কিভাবে যে এই প্রমথনাথ ঋষির বিবরণ আশ্রমের আমবাগান সাজানো হলো, সেখানে সভা বসবে, মাঝখানে কবির পদ্মাসন, সামনে সভাপতি, অতিথি সজ্জনে আমবাগানও ভরে গেল। সভাপতি ছিলেন জগদীশচন্দ্র বসু। মানপত্র পড়া হলো। সভাপতি কবিকে উদ্দেশ্য করে দেশবাসীর আনন্দের কথা বললেন। অক্সফোর্ড থেকে হোমস সাহেব এসেছেন। তিনি বললেন, যদিও কিপলিং বলেছেন পূর্ব ও পশ্চিম আলাদা, দুজনের মিলন সম্ভব নয়, তবু আজ কবির মধ্যে পূর্ব ও পশ্চিম মিলিত হয়েছে। কবি সত্যেন দত্ত আউদ্যায়িক নামে তার বিখ্যাত কবিতাটি পড়েন। এবার কবির উত্তর দেবার পালা। তিনি
সবিনয়ে কিছু নিবেদন করেন যা শ্রুতিসুখকর ছিল না। সেদিন যা বলেছিলেন তার ভাবার্থ এই: আমি পূবের সমুদ্রের তীরে বসে যার উদ্দেশ্যে অঞ্জলি দিয়েছিলাম, তিনি পশ্চিম সমুদ্রের তীরে তা কেন গ্রহণ করলেন জানি না, কিন্তু আপনাদের সম্মানের এই মদিরা ওষ্ঠে স্পর্শ করলুম, অন্তরে গ্রহণ করতে পারলুম না। আরও এই ধরনের কথা বলেছিলেন। দেশ থেকে এতদিন যে অসম্মান ও অবজ্ঞা পেয়েছেন, তাই তার যথার্থ প্রাপ্য। আজ বৈদেশিক সম্মানের বন্যায় নৌকো ভাসিয়ে যারা তাকে সম্মান জানাতে এসেছেন, তা অবাস্তব। এ বন্যা একদিন চলে যাবে, তখন কেবল শুকনো ডেঙায় খড়কুটো ভাঙাচোরার আবর্জনা অবশিষ্ট থাকবে। সে গ্লানির চেয়ে আগের অবজ্ঞা ও অসম্মানকে বেশি সত্য বলে মনে করেন। এই অভিভাষণে দেশময় দারুণ বিক্ষোভ দেখা দেয়। ভাবছিলাম, অন্তত সেদিন হয়তো কবি আরেকটুকু সেই উদারতা দেখাতে পারতেন। এই প্রসঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তুলনা দেওয়া যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মান দেয়নি, শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ জীবনে তাকে ডক্টরেট দেওয়া হয়। তখন কলকাতায় রসচক্র নামে এক সাহিত্য প্রতিষ্ঠান তাকে সাড়ম্বরে সংবর্ধনা জানায়। তাতে উল্লেখ করে গঙ্গা তীরের সর্বশ্রেষ্ঠ কথাশিল্পীকে বুড়িগঙ্গা তীরের বিদ্বং সমাজ সাহিত্যের ডক্টরেট দিয়ে সম্মানিত করেছে। গেঁয়োযোগী ভিক পায় না। বিষয়ান্তর যাই, সেই দ্বিজেন্দ্রলাল রায়ের সঙ্গে রবীন্দ্রনাথের মন কষাকষি, সেই ভয়ে দিলীপ রায় কবির কাছে যেতে ভরসা পাননি। শরৎচন্দ্র জোর করে দিলীপকে কবির কাছে নিয়ে যান, তারপর তাদের ঘনিষ্ঠতা হয়। কবি দিলীপের কাছে যেমন ভাবে মনের আগল খুলেছেন তা বড় দেখা যায় না। দিলীপ রায় তাঁর তীর্থঙ্কর বইতে 2 লাইন কবিতা তুলে ধরেছেন, তার উৎস স্মরণ করতে পারেননি। Poets are sultans if they had their will, for every author would his brother killed. লেখক তার লেখক ভাইয়ের সেই জন্যে ছুরি উঁচিয়ে থাকে। দিলীপ রায় সেই কবিতার অনুবাদ করেছেন। কবিদের নাম সুলতান, তারা সহোদর মহাচণ্ড, ভাই ভাই সুখে এ দেয় উহারে আনন্দে প্রাণ দণ্ড। একবার গান্ধীজি শান্তিনিকেতনে এসেছেন। রবীন্দ্রনাথ এবং গান্ধীজি একসঙ্গে বসে ব্রেকফাস্ট খাচ্ছেন। গান্ধীজির জন্য বিশেষ ব্যবস্থা, উনি দুধ দিয়ে পরিচ খাবেন। রবীন্দ্রনাথ বরাবর ব্রেকফাস্টের সময় লুচি খেয়ে থাকেন, তার জন্যে যথারীতি লুচি এলো। গান্ধীজি গম্ভীর হয়ে রবীন্দ্রনাথকে বললেন, গুরুদেব, জানেন আপনি কি খাচ্ছেন? কেন? লুচি ও বিষ। গুরুদেব হেসে বললেন, হবে হয়তো, তবে খুব ধীরে কাজ করে। আমি তো ছোটবেলা থেকে লুচি খেয়ে আসছি। সোনার বরণ শরবত। শান্তিনিকেতনে বিকেলে চায়ের টেবিলে অধ্যাপকদের ডাক পড়ত। অনেকে নিজে থেকেই আসতেন, আবার নানান ফল ও মিষ্টিতে টেবিল ভরা থাকত। একেবারে সেই ষোড়শোপচারে সাজানো। কবি সামান্যই খেতেন। প্রথম বিশি, সেই প্রমথনাথ বিশি মাঝে মাঝে সে আসতেন সেই আসরে, এবং তার লোভ কি আলোচনায় না অন্য কোথাও। রবীন্দ্রনাথ তার খাস খানসামা সাধুচরণকে ডেকে বলতেন, ওরে, ভালো করে ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করিস। আহার্য সম্বন্ধে প্রমথবাবুর যথেষ্ট উদারতা ছিল। গুরুর প্রসাদ কখনো গুরুপাক হয় না। আহারে তাঁর সেই অতুৎসাহের ফলে একদা সত্যি বিপদে পড়েছিলেন। একদিন দুপুর বেলা রবীন্দ্রনাথ কি একটা বই পড়ছিলেন, হঠাৎ ব্রাউনিং এর কোনো নাটক। এমন সময় সাধুচরণ কবির হাতে কাঁচের গ্লাসে করে কি একটা পানীয় দিয়ে গেল, কাঁচা সোনার মতো রং।
দেখলে লোভ হয়। প্রমথর দৃষ্টি ওই গেলাসটার চারিদিকে মাথা কুটতে থাকে। রবীন্দ্রনাথ পান শেষ করে প্রমথনাথের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, কিরে, খাবি নাকি? মন্দ কি? অর্থাৎ পেলে আপত্তি করবেন না। সাধুচরণ ঠিক সেই রকম আর এক গেলাস পানীয় দিয়ে গেল। প্রমথর সহপাঠী ও অধ্যাপকগণ নিশ্চয়ই তাঁর সৌভাগ্যে হিংসা করে থাকবেন। এক চুমুক খেয়েই প্রমথনাথ বুঝলেন কি ভুল করেছেন। নিমপাতা সিদ্ধ জল, কিন্তু সবার সামনে তা ফিরিয়ে দেওয়ার উপায় ছিল না। পুরো গেলাসটা হাসি মুখে নিঃশেষ করে ফেললেন। রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করলেন, কেমন লাগলো? প্রমথ অত্যন্ত সম্প্রতিত ভাবে বললেন, চমৎকার। সে কথা শুনে অন্তত সহপাঠীদের মনে জ্বালা বেড়ে যাওয়া স্বাভাবিক। অনেকের রসনা চঞ্চল হয়ে উঠেছিল। রবীন্দ্রনাথ রহস্য ভেদ করে বলে দিলেন, অকারণ চঞ্চল হবার কোনো কারণ নেই, ও নিমপাতা সিদ্ধ জল। তবে সে কথায় সবার সন্দেহ দূর হয়েছিল কিনা বলা যায় না। এইভাবেই রসিক দাদা ঠাকুর ও রসিক রবীন্দ্রনাথকে স্মরণ করে একটু নিজ হাসির মাধ্যমে থাকতে পেরে ধন্য, এবং যে সমস্ত বন্ধুরা আমার এই ফেসবুক মেটা লাইভের মাধ্যমে উপস্থিত ছিলেন, আশা করব তারাও আপ্লুত হয়েছেন। তাদের মনেও একটু, তাদের হৃদয়েও হাসি ফোয়ারা একটু হয়তো ফুটে উঠতে পেরেছে। এইভাবেই ফেসবুক মেটা লাইভে মাঝে মধ্যে উপস্থিত হয়ে থাকি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি।